সিই ভেঞ্চার্সে আপনাকে স্বাগত। সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাই, এবার থেকে গল্পবাহার নিত্য নতুন গল্প নিয়ে আসবে প্রতি শনিবার নয়, রবিবার ঠিক রাত ৯টায়, শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে। তাই শীঘ্রই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল আইকন প্রেস করুন। সকল শ্রোতা বন্ধুদের গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ থাকছে লেখিকা সানাদের তাসের ঘর। আর এক মুহূর্ত দেরি না করে চলুন সকলে মিলে উপভোগ করি এক রোমাঞ্চকর যাত্রাপথ। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। এই গল্পটির পাইরেসির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাই সকলকে অনুরোধ করা হচ্ছে যে কোনো রকম পাইরেসি থেকে দূরে থাকুন। বাড়িটা দেখে খুব ভালো লেগেছিল সুচন্দ্রার, কিন্তু ঢুকতে গিয়ে কেমন অদ্ভুত একটা অনুভূতি হলো। মনটা এমন অকারণ ছটফট করে উঠল, কেন কে জানে। এই সময় কি হয় এরকম? সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হয়েছে তমনাশ, সাথে সাথে ট্রান্সফার লেটারও মিলেছে। কলকাতার মধ্যে হলে কোনো সমস্যাই ছিল না, যদিও শিলিগুড়ি খুব একটা দূর নয়। তবুও এই সময় সুচন্দ্রাকে একলা নিউ আলিপুরের ফ্ল্যাটে রেখে আসা যায় না। তমনাশের শাশুমা সুমেধা সেন অবশ্য অনেকবার করে বলেছিলেন সুচন্দ্রাকে তার কাছে রেখে যেতে। নিমরাজি হয়েছিল তমনাশও, কিন্তু সুচন্দ্রাই বেঁকে বসল, কিছুতেই তমনাশকে ছেড়ে থাকবে না। সুতরাং সুচন্দ্রাকে সঙ্গে নিয়েই শিলিগুড়ির হাকিমপুরের এই ভাড়া বাড়িটাতে এলো তমনাশ। বাড়িটা দোতলা, একতলায় দুটো ঘর, বসার ঘর, রান্নাঘর, বাথরুম। দোতলাতেও তাই। এর সাথে বোনাস, সিঁড়ি দিয়ে উঠবার পথে ১.৫ তলায় একটা ছোট্ট সুন্দর ঘর। এত বড় বাড়ি ভাড়া নেওয়ার কি দরকার ছিল? এর একটা তলা হলেই তো আমাদের হয়ে যেত। খুশি খুশি মনে তমনাশকে জিজ্ঞেস করলো সুচন্দ্রা। পেয়ে গেলাম সস্তায়, বেশ হাত পা ছড়িয়ে প্রেম করব তোমার সাথে। সবে বছরখানেকের বিয়ে। তমনাশের মুখে প্রেমের কথা শুনে কপট বিরক্তিতে সুচন্দ্রা শুধু বলে, ধ্যাৎ। পরশু এ বাড়িতে এসেছে ওরা, আজ ভোরে এই প্রথম ছাদে উঠল সুচন্দ্রা, আস্তে আস্তে এক পা করে। প্রথম মা হওয়ার অনুভূতিগুলির মধ্যে আনন্দ আর ভয় মিলেমিশে থাকে। নিজেকে ঠিক করে রাখার ভয়, তার থেকেও বেশি যে আসছে তাকে ঠিক রাখার ভয়। সবে ৩ মাস সুচন্দ্রার, এখনো খুঁটিয়ে না দেখলে চট করে বোঝা যায় না, কিন্তু শরীরে অসম্ভব ক্লান্তি, থেকে থেকে গা গুলায়, বমি পায়। ছাদটা বেশ বড়, এখনো ঠিকমতো পরিষ্কার করা হয়নি বলে জায়গায় জায়গায় নোংরা জঞ্জাল। এগোতে গিয়ে এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল সুচন্দ্রা। ছাদের পাঁচিলের গায়ে এটা কি? কুলুঙ্গি? ছাদে কি কুলুঙ্গি থাকে? ভিতরে বহু পুরনো সিঁদুরের ছোপ। কি থাকতো এই কুলুঙ্গিতে? হঠাৎ সুচন্দ্রার মনে হলো, এই কুলুঙ্গিটার তো এখানেই থাকার কথা। সে জানে এখানে এমন একটা কুলুঙ্গি আছে। সাথে সাথে এও মনে হলো, এখনই ওই ছাদের পাঁচিলে উঠে ঝাঁপিয়ে পড়লে কেমন হয়। আরে তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তমনাশের ডাকে সম্বিত ফিরল সুচন্দ্রার। বুকটা ধড়াস করে উঠল। এমন অলক্ষণে কথা কি করে ভাবছিল সে? তুমি পুলিশে চাকরি করো? বাড়ি ভাড়া নেওয়ার আগে খোঁজ খবর নাওনি?
পাশের বাড়ির মাসিমার সাথে আলাপ করে কাজের লোকের খোঁজ করতে এসেছিল তমনাশ। ওর হাতে চায়ের কাপ ধরিয়ে ষাটর্থক মাসিমা পান চিবোতে চিবোতে প্রশ্ন করল, কি খোঁজ নিতে বলছেন মাসিমা? এ বাড়িতে 21 বছর আগে একটা মার্ডার হয়েছিল, সেটা আমি জানি। হ্যাঁ জানো, জেনে শুনে পোয়াতি বউ নিয়ে কেউ এখানে থাকতে আসে? কেন, অসুবিধা কোথায়? মার্ডার হয়েছিল, অপরাধী ধরাও পড়েছে, শাস্তিও হয়েছে। এর সঙ্গে বাড়ির কি সম্পর্ক? তমনাশের দিকে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল মাসিমা। তারপর কেটে কেটে বলল, অপরাধীকে তা জানো? মা তার 6 বছরের মেয়েকে নিজে হাতে বলি দিয়েছিল, সেটা জানো? অভিশাপ বুঝলে, অভিশাপ লেগে আছে বাড়িতে। যে মা নিজের মেয়েকে, শুনেছি জেলে সে নিজেও মরেছে। অভিশাপ ছাড়া আর কি? বউয়ের এই অবস্থায় এ বাড়িতে কেউ থাকে? আমিও সব মানি টানি না। শুনেছি সেই মহিলা, কি যেন নাম, দময়ন্তী আচার্য, এসব তন্ত্র সাধনা টাধনা করতেন। সেই করতে গিয়ে মেয়েকে বলি দিয়েছে। অল ফোকাস, অশিক্ষিতদের ব্যাপার স্যাপার সব। দময়ন্তী আচার্য জেল কাস্টাডিতে নর্মাল হার্ট অ্যাটাকে মারা গেছেন। এর সাথে অভিশাপের কি সম্পর্ক? যাক, থাকো সব কথা। আপনার কাছে এসেছিলাম যদি একটা কাজের লোকের ব্যবস্থা করে দিতে পারে। থমথমে মুখে গোঁজ হয়ে রইল মাসিমা। দেখি, চেষ্টা করব। সুরেলা শব্দে ঘুম ভাঙল সুচন্দ্রার। চোখ মেলে দেখল চারপাশে চাপ চাপ অন্ধকার। প্রথমটায় যেন ঠাউর করতে পারল না ও কোথায় আছে, এমন অন্ধকার কেন। তারপর মনে পড়ল দুপুরে শরীরটা খারাপ লাগছিল, ঘুমিয়ে পড়েছিল অবেলায়, সন্ধ্যা গভীর হয়ে গেছে বলে এমন অন্ধকার। কিন্তু সুরটা ভেসে আসছে কোথা থেকে? সুরটা চেনা, শব্দগুলো সুর করে রাইমস পড়ছে কোনো শিশু। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. When the blazing sun is gone, where nothing shines upon, then you show your little light, twinkle, twinkle all the night. এখানে বাচ্চা আসবে কোথা থেকে? ঠিকে কাজের বউটা সেই কখন কাজ করে চলে গেছে, আর তো কেউ নেই বাড়িতে। তবে কি তমনাশ অফিস থেকে ফিরে এসেছে? ও সঙ্গে করে নিয়ে এসেছে কাউকে, নাকি দরজা খোলা পেয়ে ঢুকে পড়েছে কেউ? উঠে সুইচ বোর্ডের সুইচ অন করলো সুচন্দ্রা। আলো জ্বলল না। পাওয়ার কাট? যা, কি হবে এখন? এমন অন্ধকারে কেমন একটা দম বন্ধ লাগছে। আর আর ওই সুরটাও তীক্ষ্ণ হচ্ছে ক্রমশ। হাতড়ে হাতড়ে মোবাইলটা খুঁজে পেল। মোবাইলের সরু টর্চের হলুদ আলো কেমন একটা আলো আঁধারির সৃষ্টি করলো ঘরময়। একতলায় শুয়েছিল সুচন্দ্রা। দরজা খুলে বসবার ঘরে এসে বুঝতে পারল সুরটা আসছে 1.5 তলার ছোট্ট ঘরটা থেকে। ওই ঘরের দরজাটা একটু ফাঁক হয়ে আছে, মৃদু আলোর রেখা দেখা যাচ্ছে সেখান থেকে। এক পা করে সিঁড়ির কাছে এগিয়ে এলো সুচন্দ্রা। সুরটা জোরালো এখন। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সুরের সাথে সাথে নিজের বুকের শব্দও শুনতে পাচ্ছে সে। দরজাটা আলতো করে ঠেলতেই খুলে গেল। ভিতরে একটা বিরাট দোলনা।
এই দোলনা এলো কোথা থেকে? দুলছে দোলনাটা। ক্রমশ দোলনার উপরে স্পষ্ট হচ্ছে একটি শিশুর অবয়ব। একটি ফ্রক পরা মেয়ে গাইছে, Twinkle, twinkle, little star. সুচন্দ্রার এখন মনে হচ্ছে দোলনাটা এখানেই ছিল চিরকাল। এই মেয়েটাও ছিল বরাবর। এটাই তো হয়ে আসছে। দোলনাটা দুলছে জোরে, আরো জোরে। মেয়েটা গেয়ে চলেছে, How I wonder what you are. এত জোরে দুলছে দোলনাটা, মাথাটা ঘুরছে সুচন্দ্রার। ঘুরছে, পৃথিবীটা ঘুরছে। Up above the world so high. চারপাশ অন্ধকার হয়ে আসছে ক্রমশ। চোখটা বুজে আসতে আসতে শুনতে পেল সুচন্দ্রা, Like a diamond in the sky. When the blazing sun is gone, where nothing shines upon, then you show your little light. Twinkle, twinkle all the night. মাথাটা ব্যথা করছে তমনাশের। মাথার আর দোষ কি? আজ কয়েকদিন যে দুশ্চিন্তা নিয়ে কাটিয়েছে সে, দুদিন আগে অফিস থেকে ফিরে দেখে 1.5 তলার ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে সুচন্দ্রা। ওহ, কি ভয়টাই না পেয়েছিল সেদিন। আর তারপর থেকে মাঝে মাঝেই ভয় পাচ্ছে সুচন্দ্রা, একা থাকতেই চাইছে না। এদিকে রাত দিনের থাকার একটা লোক পাওয়া গেল না। আচ্ছা, এ বাড়িটা ভাড়া নেওয়াটা কি ভুল হলো? আজ অবশ্য অনেকটা নিশ্চিন্ত হওয়া গেছে। সুচন্দ্রার মা আজ সকালের ট্রেনে চলে এসেছেন। এসেই অবশ্য এমন বাড়ি ভাড়া নেওয়ার অপরাধে মিষ্টি করে কড়া ডোজ দিয়েছেন জামাইকে। তার সাথে যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি পাল্টানোর অর্ডার জারি হয়েছে। তবে মজার ব্যাপার হলো, বাড়ি পাল্টানোর বিষয়ে বাদ সাধছে সুচন্দ্রায়। গো ধরে বসে আছে এ বাড়ি থেকে সে কিছুতেই যাবে না। সুচন্দ্রার বায়না শুনে সুমেধা সেনের মুখের অবস্থাটা যা হয়েছিল সেটা মনে করে এখন হাসি পাচ্ছে তমনাশের। হঠাৎ ওর মনে হলো, ওর বাড়ির ওই মার্ডার কেসটা তো ওর থানার আন্ডারেই থাকার কথা। কেস ফাইলটা পড়লে কেমন হয়? যদিও জলের মতো সোজা কেস, দময়ন্তী আচার্য তন্ত্র সাধনা করতে গিয়ে নিজের মেয়েকে বলি দিয়ে নিজেই থানায় এসে স্যারেন্ডার করেছিল। মুহূর্তে মেরুদণ্ড টান টান হয়ে গেল তমনাশের। তন্ত্র সাধনা করতে যদি বলি দিতে হলো, তবে অন্য কারোর নয় কেন? আর যদি বলি দিলই, তবে তন্ত্র সাধনা সম্পূর্ণ না করে থানায় এসে ধরা দিল কেন? আজ শরীরটা ভালো নেই সুচন্দ্রার। রাতে ভাত খাওয়ার পর বমি হয়ে গেল। খালি পেটে থাকাটা ঠিক নয় বলে মা আবার জোর করে দুধ কর্নফ্লেক্স খাওয়ালো। সেই থেকে গাটা গুলোচ্ছে আর শরীরটা আনচান করছে। ঘুম আসছে না কিছুতেই। পাশে ঘুমিয়ে কাঁদা তমনাশ। বুকের উপর থেকে তমনাশের হাতটা সরিয়ে উঠে বসল সুচন্দ্রা। ঠিক তখনই ওর মনে হলো মা ডাকছে। অনেক দূর থেকে যেন মা ডাকছে। আস্তে আস্তে উঠে ঘরের বাইরে এলো সুচন্দ্রা। বসবার ঘরের নাইট ল্যাম্পের মৃদু আলোয় দেখল সিঁড়ির উপরে মা দাঁড়িয়ে। হাতের ইশারায় মা ডাকছে। কেমন একটা ঘোর ঘোর লাগলো সুচন্দ্রার। আস্তে আস্তে সিঁড়ির কাছে এলো ও। মা এখন কয়েকটা সিঁড়ি উপরে, ওকে ডাকছে, উপরে উঠতে বলছে। কোথায় যাচ্ছ সুচন্দ্রা? পিছন থেকে পুরুষালী গলায় জিজ্ঞেস করলো কেউ। কে তা জানে না সুচন্দ্রা। মায়ের কাছে। মা ডাকছে আমায়। কোথায় তোমার মা? আবারও প্রশ্ন এলো। গলাটা চেনা চেনা যেন। ওই তো সিঁড়ির ওপর, দেখতে পাচ্ছ না? সিঁড়ির উপর? কোথায়? এত প্রশ্ন কেন করছে?
কত দূর থেকে যেন প্রশ্নের পর প্রশ্ন। বিরক্ত লাগছে সুচন্দ্রার। দেখছো না মা আমায় ডাকছে, কেন বিরক্ত করছো? ছাদে যাব আমি, পুজো হবে আমার। ছাদে কুলুঙ্গিতে কাটারি আছে, কাটারি। কি সব বাজে কথা বলছো? সুচন্দ্রা দেখল অনেকটা ধোঁয়া ধোঁয়া রাস্তা পেরিয়ে এসে একটা লোক জাপটে ধরল ওকে। লোকটা চেনা, খুব চেনা, কিন্তু ভালো করে চিনবার আগেই গা গুলিয়ে হড়হড় বমি হয়ে গেল ওর। না না, এ বাড়িতে আর এক মুহূর্তও নয়। আজই অন্য বাড়ির ব্যবস্থা করো তমনাস। বসবার ঘরের সোফায় বসে সুমেধা সেন রীতিমতো আদেশ করলেন জামাইকে। মৃদু হাসার চেষ্টা করল তমনাস। আপনিও কেউ সব ভূত টুতে বিশ্বাস করছেন? তুমি এত তর্ক করছো কেন? একটা মেয়েকে 6 বছর বয়সে বলি দেওয়া হয়েছিল। কি ডাইনি মা তাই ভাবছি। আচ্ছা, গতকাল রাতে আমার সূচি সিঁড়ি দিয়ে একা একা উঠছিল কেন? কিছু বুঝতে পারছো তুমি? তুমি যদি কাল না আটকাতে ওকে, তাহলে কি হতো ভেবে দেখেছো একবার? সুচন্দ্রা কিন্তু বলছিল ওকে ওর মা ডাকছে। আমি ডেকেছি? কি বলতে চাইছো তুমি? শাশুড়ির সামনে সোজা হয়ে বসল তমনাস। আমি বলতে চাইছি সমস্যাটা সুচন্দ্রার মাথায়। বাড়ি পাল্টে কিছু হবে না। আমি একজন ভালো সাইকিয়াট্রিস্টের সন্ধান পেয়েছি, ডক্টর আদিত্য বর্মন। ওর কাছে নিয়ে যাব সুচন্দ্রাকে। তুমি কি বলতে চাইছো? আমার মেয়ে পাগল? সূচি পাগল? ফোঁস করে উঠল সুমেধা সেন। ঠিক তখনই বসবার ঘরের দরজায় এসে দাঁড়ালো সুচন্দ্রা। ফিসফিস করে অথচ স্পষ্ট করে বলল, আদিত্য আঙ্কেল, আমি যাব, আমি যাব। তমনাসকে দেখে বেশ ঘাবড়ে গেলেন পাশের বাড়ির মাসিমা। কি হয়েছে বাবা? তোমার বউ বউ ভালো আছে তো? সে আছে একরকম, কিন্তু আমি আপনার কাছে অন্য একটা দরকারে এসেছি। কি দরকার? আপনা হতেই একটা দীর্ঘশ্বাস নেমে এলো তমনাসের বুক চিরে। মাসিমা, দময়ন্তী আচার্যর সাথে আপনার আলাপ ছিল? কেমন মহিলা ছিলেন? ভীষণ থ্যাকারে ছিল। কিসের এত অহংকার ছিল কে জানে। পাড়ায় কারুর সাথে মেলামেশাও করতো না। শুধু এইসব পুজো আচ্চা, এ মন্দির সে ঠাকুর, এইসবই করে বেড়াতো। ওনার কেস ফাইল থেকে জানতে পারলাম উনি উইডো ছিলেন। আচ্ছা, অন্য কোনো আত্মীয় স্বজন এখানে আসতো না? না না, কোশমিন কালেও কাউকে দেখিনি। শুধু একজন পাগলের ডাক্তার আসতো মাঝে মাঝে। আদিত্য বর্মন? একটু চিন্তা করলেন মাসিমা। হ্যাঁ, বোধহয় বর্মণি। হ্যাঁ, বর্মণি শুনেছিলাম যেন। দময়ন্তীর কেস ফাইল থেকেই নামটা পেয়েছি। ভদ্রমহিলা ডিপ্রেশনে ভুগছিলেন। আচ্ছা, মেয়ে স্কুলে পড়তো না? না না, সেসবের বালাই বুলাই ছিল না। মেয়েরা তো বেরোতই না বাড়ি থেকে। মাসিমার চোখের দিকে সোজা তাকালো তমনাস। মেয়েরা? দময়ন্তী আচার্যর 2 মেয়ে, তাই তো? অথচ গতকাল কেস ফাইলটা পড়ার আগে অবধি জানতামই না। হ্যাঁ, 2 মেয়েই তো। বড়জনকে তো মেরেছে দময়ন্তী। ছোট মেয়ের বয়স কত ছিল? এই 4 বছর মতন হবে। সে মেয়ের কোনো খবর জানেন? না বাপু, অত শত বলতে পারবো না। যতদূর মনে পড়ছে, হ্যাঁ, ওই পাগলা ডাক্তারই নিয়ে গিয়েছিল। ধন্যবাদ মাসিমা, আজ আসি। সুচন্দ্রা কেমন চুপচাপ হয়ে গেছে। সব সময় কেমন অন্যমনস্ক থাকে। থেকে থেকে চমকে ওঠে, কি যে ভাবে সারাক্ষণ। আজ ডক্টর আদিত্য বর্মনের চেম্বারে খুব খুশি মনেই এসেছিল সুচন্দ্রা। আদিত্য বর্মনকে দেখে
প্রথম কিছুক্ষণ তাকিয়ে রইল হতবাক হয়ে। তারপর অবশ্য ওর সাথে কথা বলল, সব প্রশ্নের উত্তরও ঠিকঠাক দিল। সুচন্দ্রার সাথে কথা বলার পর সুচন্দ্রা আর ওর মাকে বাইরে বসতে বলে তমনাশের সঙ্গে কথা শুরু করলেন ডক্টর বর্মন। দেখুন তমনাশ বাবু, এই সময় মেয়েদের মনে অনেক রকম চেঞ্জেস আছে। আপনার ওয়াইফ ভয় পেয়ে কিছু ইমাজিন করতে পারেন, আবার আপনি পারলে বাড়িটাকে পাল্টে ফেলুন। সোজা হয়ে বসল তমনাশ। আপনিও কি ভূতে বিশ্বাস করেন? আহা, আপনি বুঝতে পারছেন না। দেখুন, ভূতে আমিও বিশ্বাস করি না, কিন্তু কিন্তু কি? ওই বাড়িতে একসময় আমার যাতায়াত ছিল। দময়ন্তী আমার পেশেন্ট ছিল। আশ্চর্যের বিষয় কি জানেন? যে ঘরে সুচন্দ্রা দোলনা দেখেছে, সেই ঘরটা ছিল দিয়া আর রিয়ার, মানে দময়ন্তীর মেয়েদের খেলার ঘর। আর ওই ঘরে সত্যি সত্যি ওই রকমই একটা দোলনা ছিল। এত বড় একজন ডাক্তার ভূতের গল্প শোনাচ্ছে? প্রাণপণে নিজের হাসি গোপন করল তমনাশ। বেশ, আমি ধরে নিলাম ওই বাড়িতে একটা বাচ্চা ভূত ঘুরে বেড়াচ্ছে। সে আমাকে বা আমার শাশুড়ি মাকে দেখা না দিয়ে বেছে বেছে আমার বউকেই ধরা দিচ্ছে এবং কবজা করতে চাইছে। কিন্তু তার একটা কারণ থাকবে তো, ভূতেরও তো বলার থাকতে পারে কিছু। আচ্ছা ডক্টর, আপনাকে কি কয়েকটা প্রশ্ন করতে পারি? জেরা? না না, নিছক কৌতূহল। বলুন। দময়ন্তী আচার্যর কি ধরনের মানসিক সমস্যা ছিল? দময়ন্তী ডিপ্রেশনের পেশেন্ট ছিল। ওর হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর সেটা আরো বেড়ে যায়। বিভিন্ন রকমের ফোবিয়াও ছিল। এই যেমন ধরো, অ্যাক্সিডেন্টের ভয়ে ও মেয়েদের ও বাড়ি থেকে বেরোতে দিত না। স্কুলও ছাড়িয়ে দিয়েছিল এই কারণে। স্কুল ছাড়িয়ে দিয়ে মেয়েদের তন্ত্র সাধনা করাতেন? বেশ অবাক হয়ে প্রশ্ন করল তমনাশ। দময়ন্তী তন্ত্র সাধনা করত কিনা জানা নেই আমার, কিন্তু পুজো পাঠ করত। ওর মেয়েদের যাতে কোনো বিপদ আপদ না হয় সেই জন্য উপোস টুপোস করত। বিষয়টা কেমন পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না ডক্টর? যে মা তার মেয়েদের জন্য এতটা ওয়ারিড, সেই মা কি মেয়েকে খুন করতে পারে? না, পারে না। এই কথাটা আমারও বহুবার মনে হয়েছে তমনাশ বাবু, কিন্তু দময়ন্তী যখন নিজেই স্বীকার করেছে বারবার, তখন কি বলার থাকতে পারে? আচ্ছা ডক্টর বর্মন, দময়ন্তীর ছোট মেয়ে এখন কোথায় জানেন কি? এখন সঠিক কোথায় তা জানি না। দময়ন্তী ধরা দেওয়ার পর পুলিশের তরফ থেকে ওকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। আমার খুব খারাপ লাগছিল দিয়ার জন্য। ওইটুকু একটা মেয়ে, একই সাথে মা আর দিদিকে হারিয়ে রীতিমতো শকড। আমি আইনি পারমিশন নিয়ে ওকে কিছুদিন আমার কাছে এনে রাখি। তারপর প্রাথমিক শকটা কেটে গেলে ওকে এখানকারই একটা হোমে নিয়ে যাওয়া হয় প্রশাসন থেকে। একটু থামেন ডক্টর বর্মন। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করেন। আমি কিন্তু যোগাযোগ রাখতাম দিয়ার সাথে। জেলে যাওয়ার মাস 6 মধ্যে দময়ন্তী হার্ট অ্যাটাক করে মারা গেলে দিয়াকে কলকাতার হোমে ট্রান্সফার করা হয়। ওখানেও গিয়েছি আমি। একবার দিয়াকে দেখতে গিয়ে জানতে পারলাম একটি পরিবার দত্তক নিয়েছে ওকে। এরপর আর দিয়ার সাথে আমার যোগাযোগ হয়নি। ডক্টর, আমাকে একটু হেল্প করবেন? কলকাতার কোন হোমে দিয়া থাকতো একটু জানাবেন? আসলে আমি পেশায় একজন পুলিশ, তো বুঝতেই পারছেন, সব বিষয়ে তদন্ত করা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তমনাশের উপর খুব অভিমান হয়েছে সুচন্দ্রার। কলকাতায় কি কাজ আছে বলে গতকাল সকালে বেরিয়ে গেছে তমনাশ, ফিরবে আগামীকাল। এদিকে সুচন্দ্রার যে শরীরটা ভালো নেই, সে খেয়াল আছে ওর? আজকাল চোখের সামনে সিনেমার মতো কেমন সব দৃশ্য দেখতে পায় সুচন্দ্রা। দৃশ্যগুলো চেনা চেনা, আবার যেন চেনা নয়। দিনটা তবু কেমন ঘুম ঘুম ভাবে কেটে যায়। কাটতে চায় না এই রাতটা।
আজ রাতের খাওয়া হয়ে গেছে অনেক আগে, চট করে ঘুমটাও এসে গিয়েছিল। কিন্তু ঘুমোতে পারছে না সুচন্দ্রা, কেমন খিদে খিদে পাচ্ছে। না, একটু কিছু খেতেই হবে। পাশে মা ঘুমোচ্ছে, ঘুমাক। কোনো শব্দ না করে বিছানা ছেড়ে উঠে পড়ে সুচন্দ্রা। রান্নাঘরের দিকে এগোতেই বাচ্চা মেয়েটিকে দেখতে পেল ও। সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে মেয়েটা, ওকে ডাকলো, যেন বলতে চাইল কতদিন ওর সাথে খেলেনি সুচন্দ্রা, আজ খেলতে ইচ্ছে করছে। সব ভুলে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো ও। মেয়েটা আগে আগে লাফিয়ে লাফিয়ে উঠছে, সুচন্দ্রা পিছনে পিছনে আস্তে আস্তে। একতলা থেকে দোতলা, দোতলায় উঠে পিছন ফিরে একবার ফিক করে হাসলো মেয়েটা। আবার উঠতে শুরু করলো তিনতলার ছাদের দিকে। যেন অনন্তকাল ধরে সিঁড়ি ভাঙছে সুচন্দ্রা, শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছে, তবু সিঁড়ি আর শেষ হচ্ছে না। অতি কষ্টে শেষ পর্যন্ত ছাদে উঠল সে। আজ কি পূর্ণিমা, চাঁদের আলোয় ভেসে যাচ্ছে ছাদ, কিন্তু মেয়েটা কই? চারিপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না সুচন্দ্রা। ওর বুকের মধ্যে একটানা ঢিপঢিপ ঢিপঢিপ শব্দ শোনা যাচ্ছে শুধু। তখনই শাঁখ বাজল। চমকে সামনে তাকালো সুচন্দ্রা। কলঙ্কির সামনে বসে শাঁখ বাজাচ্ছে ও কে? মা। কিন্তু কিন্তু মা ডাকছে, অনেক দূর থেকে যেন ডাকছে। আয় দিয়া, ফাঁড়া কাটাতে হবে। সুচন্দ্রা জানে ফাঁড়া কাটানোর জন্য ছাদে এই কুলঙ্গিটা করিয়েছে মা। বাধ্য মেয়ের মতো এগিয়ে আসে সুচন্দ্রা, মায়ের সামনে বসে। পাশে কে? দিদি। হ্যাঁ, দিদি। কুলঙ্গি থেকে কাটারি বের করছে মা, রোজই বের করে। মা কালীর পায়ে ছোঁয়ানো এই কাটারি ওদের মাথায় বুকে ছুঁয়ে দিয়ে সমস্ত ভাড়া কাটিয়ে দেয়। আজ কিন্তু এই কাটারি নিয়ে খেলার ইচ্ছে হলো সুচন্দ্রার। মায়ের হাত থেকে টেনে নিতে গেল সে। ছাড় ছাড় দিয়া, লেগে যাবে। দিয়া শুনছে না, শুনছে না, টানছে শুধু। টানতে টানতে হাতটা পিছলে গেল যেন। রক্ত, রক্ত, রক্তে ভেসে যাচ্ছে দিদি। সুচি, সুচি, কোথায় তুই? এক রাশ ধোঁয়ার ওপার থেকে ডাকলো কেউ। সুচি কে? আমি তো সুচি নই, সুচন্দ্রা নই, আমি দিয়া, দিয়া আচার্য। আমার হাত থেকে কাটারি পিছলে লেগে গেছে দিদির গলায়। চুপ, মা কাউকে বলতে বারণ করেছে, বলবে না কিন্তু। আপনি যে সুচন্দ্রাকে দত্তক নিয়েছিলেন এই কথাটা বিয়ের সময় আমাকে জানাতেই পারতেন শাশুমা। কথা হচ্ছিল পরদিন সকালে তমনাশের বসবার ঘরে। ডক্টর বর্মনকে সঙ্গে নিয়ে একটু আগে ফিরেছে তমনাশ। চায়ের কাপ নিয়ে বেশ জুত করে বসে সুমেধা সেনকে বলল সে, তাতে আপনার প্রতি আমার শ্রদ্ধা বাড়ত বই কমতো না। গতকাল কলকাতা গিয়েছিলাম, কেন জানেন? হোম থেকে দিয়া আচার্যকে কে অ্যাডাপ্ট নিয়েছেন সেটা জানতে। দেখলাম আপনারা আমার শ্বশুরমশাইয়ের নাম লেখ। কি আশ্চর্য, তাই না? চোখটা ভালো করে মুছে জামাইয়ের দিকে তাকালেন সুমেধা। আমাকে হোম থেকে সুচির অতীত সম্পর্কে কিচ্ছু জানানো হয়নি, শুধু এই নামটা জানতাম, দিয়া আচার্য, ব্যাস। আমাকে তুমি ক্ষমা করো তমনাশ। আর একটা কথা, রিয়া আচার্য মানে দময়ন্তীর বড় মেয়েকে দময়ন্তী খুন করেনি। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। হোয়াট? একসাথে চিৎকার করে উঠল তমনাশ আর ডক্টর বর্মন। আমি ঠিকই বলছি,
কাল রাতে যখন ঘোরের মধ্যে ছাদে উঠে গিয়েছিল সুচি, আমি ওর পিছু পিছু গিয়ে যা শুনলাম তার মানে দাঁড়ায় কাটারি নিয়ে টানাটানি করছিল দিয়া। ওর হাত পিছলে ওটা রিয়ার গলায় লেগে যায়। ও মাই গড, এই কথাটা যদি দময়ন্তী আমাকেও একবার বলতো। ও নিশ্চয়ই ভেবেছিল দিয়ার জেল হবে, সেই জন্যই খুনের দায় নিজের কাঁধে নিল। ফুপিয়ে কেঁদে উঠলেন সুমেধা। কুমাতা তো নয় কভুজে, কিন্তু সুচি তো কোনোদিনও ছোটবেলায় এসব কথা বলেনি ডাক্তারবাবু। হ্যাঁ, একটা বিরাট শক পেয়েছিল দিয়া, প্রথমে আমার কাছ থেকে, তারপর হোমের জীবনে সেই যন্ত্রণাটা ভুলতে শুরু করে ও। আসলে আমরা আমাদের খারাপ স্মৃতিগুলো ভুলতে চাই, তাই ভুলেও যাই। তাছাড়া এত ছেলেবেলার স্মৃতি ভুলে যাওয়াটাও সহজ। সুন্দর জীবন পেয়ে সুচন্দ্রাও সব ভুলতে চেয়েছে, কিন্তু একেবারে ভোলা যায় না। সময়ের পলির তলায় মানুষের অবচেতনে সব থেকে যায়। একটু থেমে দমনাসের পিঠ চাপড়ে দেয় ডক্টর। ইউ আর রাইট ইয়াং ম্যান, কোনো ভূত ট্রুথ নেই। সুচন্দ্রা যা ছবির মতো দেখতে পেত সবটাই ওর আগের স্মৃতি। এখন কি হবে ডাক্তারবাবু? সুচন্দ্রার যদি সব মনে পড়ে গিয়ে থাকে? দমনাসের কথা শেষ হওয়ার আগেই ওকে পাশের ঘর থেকে ডাকে সুচন্দ্রা। গতকাল রাত্রে অসম্ভব ক্লান্তিতে ঘুমিয়ে পড়ার পর এই সবে ঘুম ভাঙল ওর। ছুটে এ ঘরে এলো তমনাস। কি হয়েছে সুচন্দ্রা? নড়ছে নড়ছে। পেটের উপর হাত রাখে সুচন্দ্রা। ওর চোখে মুখে খুশি উপচে পড়ছে। বিছানায় বসে বউকে বুকে টেনে নেয় তমনাসও। এই মুহূর্তে সব থেকে নিশ্চিন্ত ও। যদি আপনি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন গল্পের উদ্দেশ্যে। আজকের গল্প এখানেই সম্পন্ন হলো। শুভারম্ভ হয়েছিল লেখিকা সানা দের তাসের ঘরকে সাথে নিয়ে। সঙ্গে ছিলেন শ্রাবস্তী, তন্নি, প্রদ্যুৎ, রূপাঞ্জনা, অনুসুয়া, সায়নী, শুভদীপ এবং আরাধ্যা। গল্প তাসের ঘর। লেখনী সানা দে। নিবেদনে অরিন্দম রায়চৌধুরী, সুমন সরকার এবং সেলজা পূজারী সরকার। পরিচালনায় তন্নি চ্যাটার্জি। অডিও মার্জ রিম্পা ঘোষ। পোস্টার এবং সাউন্ড ডিজাইন সুমন সরকার। সোশ্যাল মিডিয়া পাবলিশিং শ্রীলেখা মিত্র। পরের সপ্তাহে আবারও ঠিক রাত 9টায় অন্য এক ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে আমরা নতুন গন্তব্যের উদ্দেশ্যে হাজির হব। আজকের গল্পের অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এমনই মনোরম গল্প উপভোগ করতে শীঘ্রই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং অগ্রিম নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন।